পদার্থবিজ্ঞানের স্কুলের এই পর্বে আমরা একটু পেছনের দিকে হাঁটব। বিগত বেশ কিছু পর্ব ধরে আমরা পদার্থবিজ্ঞানের, বিশেষ করে মেকানিক্সের নানা দিক নিয়ে আলোচনা করেছি। এখনো অনেক পথ হাঁটা বাকি, কিন্তু আমার মনে হচ্ছে কিছু জরুরি কথা যেটা আগে হয়তো বলে রাখা উচিত ছিল, সেটা কোনো কারণবশত বলা হয়ে ওঠেনি। সেটা আমারই ভুল, কিন্তু এখন সময় হয়েছে অন্তত সেই ভুলটা ঠিক করে দেওয়ার। ছবিতে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা নিশ্চয়ই তোমাদের কাছে খুবই চেনা। একটা অনুভূমিক টেবিলের উপর একটা বাক্স বসে আছে। তোমরা যারা প্রথম থেকে আমার এই স্কুলের সঙ্গে আছো তাদের হয়তো মনে থাকবে যে একদম প্রথম পর্বে আমরা এটার কথা বলেছিলাম এবং আমরা দেখেছিলাম এই টেবিলের উপর চুপচাপ বসে থাকা বাক্সটা কিন্তু একেবারে খুব সহজ সরল জিনিস নয়। এখানেও পদার্থবিদ্যার বেশ কিছু গভীর জিনিস লুকিয়ে আছে। শেষ পর্যন্ত আমরা যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে এই যে টেবিলের উপর বসে থাকা বাক্স চুপচাপ বসে আছে কারণ এর উপর দুটি সমান এবং বিপরীতমুখী বল কাজ করছে। একটি বল হচ্ছে বাক্সটার ওজন, যেটা পৃথিবী বাক্সটাকে দিচ্ছে। সেই ওজনটা তার ভার কেন্দ্রের মধ্যে দিয়ে কাজ করে এবং তার মান হচ্ছে m/g, যেখানে m হলো বাক্সটার ভর আর g হলো মাধ্যাকর্ষণ জনিত ত্বরণের ধ্রুবক। আর তার সঙ্গে আর অন্য যে বলটা আছে সেটা হচ্ছে উপরের দিকে একটি বল, যেটা টেবিলটা বাক্সটাকে দিচ্ছে, এবং সেই বলটাকে আমরা বলছি উল্লম্ব প্রতিক্রিয়া বল n। আর এই নামের মধ্যে কি গন্ডগোল লুকিয়ে আছে সেটা নিয়ে আমরা প্রথম পর্বে বিস্তারিত ভাবে বলেছিলাম। তোমরা যদি প্রথম পর্বটা দেখে না থাকো বা এতদিন বাদে যদি মনে না থাকে, তাহলে আমি তোমাদের বলবো আবার সেই পর্বটা একটু দেখে নিতে। আজকে আমরা যে প্রশ্ন নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই যে আমরা একটু আগে বললাম বাক্সের ভার তার ভার কেন্দ্র দিয়ে কাজ করে, এই কথাটা কি আদৌ ঠিক? যদি ঠিক হয় তাহলে কেন ঠিক? কিন্তু প্রথমে ভেবে দেখা যাক কথাটা আদৌ ঠিক কি না। এই প্রশ্নের উত্তরটা কিন্তু একটু গন্ডগোলের। উত্তরটা হলো হ্যাঁ এবং না। আগে না কেন বলছি সেটা একটু ভেবে দেখা দরকার, সেটা নিয়ে দু এক কথা বল। ধরো একটা দড়ি তোমাকে দেওয়া হলো, আর সেই দড়িটা তুমি দুটো নির্দিষ্ট বিন্দুতে আটকে ঝুলিয়ে দিয়েছো। তাহলে সেই দড়ির আকৃতি কিরকম হবে সেটা নিশ্চয়ই তোমরা অনেকেই জানো। এই যে বক্ররেখাটা যে আকৃতিতে দড়িটা ঝুলে থাকে তার একটা বিশেষ নাম আছে, তাকে বলা হয় ক্যাটেনারি। এই বক্ররেখাটা ঠিক কি সমীকরণ মেনে চলবে সেটা বের করাটা কিন্তু খুব সহজ কাজ নয়। পরে কোনো একটা পর্বে হয়তো তোমাদের এটা নিয়ে একটু কথা বলবো, কিন্তু আপাতত এটা জিনিস ভেবে দেখো, যদি সত্যি সত্যি এই দড়িটার যে ভার, যে ওজন, যেটার জন্য এটা এরকম একটা আকৃতি নিয়েছে, সেটা তার মধ্যবিন্দুতে তার ভার কেন্দ্রেই কাজ করতো আর কোথাও কাজ করতো না, তাহলে কিন্তু দড়িটার আকৃতি হওয়া উচিত ছিল এরকম দুটি সরল রেখা, আর মাঝখানে এই বিন্দু যেখানে পুরো এই দড়ির ওজনটা কাজ করছে। তা কিন্তু আদৌ হয় না। তোমরা দুটি বিন্দুর মধ্যে ঝুলন্ত দড়ি হামেশা দেখেছো এবং নিশ্চয়ই দেখেছো যে খুব টান টান করে রাখলে সে একদম সরল রেখার মতো মনে হয় বটে, কিন্তু যদি তুমি টান টান না করে সে ঝুলিয়ে দাও তাহলে কিন্তু এরকম একটা বাঁকা পথ সেটাই পাওয়া যায়। কাজে এই যে ক্যাটেনারি, এটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে কোনো বস্তুর ওজন তার ভার কেন্দ্রে কাজ করে, এই কথাটা পুরোপুরি ভাবে ঠিক হতে পারে না। তাহলে এই যে আমরা বলি ভার কেন্দ্র দিয়ে ওজন কাজ করে, এই কথাটা মানেটা আসলে কি? একটা জিনিস হয়তো তোমরা অনেকেই খেয়াল করেছো, আমরা যে দুটো উদাহরণের কথা বলেছি তার মধ্যে একটা হচ্ছে এই টেবিলের উপর বসে থাকা বাক্স, যার ক্ষেত্রে তার ওজনটা তার ভার কেন্দ্র দিয়ে কাজ করে, এই কথাটা বললে খুব একটা ভুল কিছু হচ্ছে না। আর পক্ষান্তরে দড়িটার ক্ষেত্রে কিন্তু ওজনটা তার কেন্দ্র দিয়েই শুধু কাজ করে বললে পুরো ব্যাপারটা একেবারে ভুল হয়ে যাচ্ছে। এই দুটোর মধ্যে আসল তফাৎটা কোথায়?
খেয়াল করে দেখো যে একটা বাক্সকে কিন্তু আমরা মোটামুটি ভাবে একটা দৃঢ় বস্তু হিসেবে ভেবে থাকি। এই বাক্সটা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় নড়ে যায় তখন তাদের প্রত্যেকটা বিন্দুর স্থান পরিবর্তন হয় বটে, কিন্তু সেই বিন্দুগুলোর মধ্যে পারস্পরিক দূরত্বের পরিবর্তন কিন্তু খুব একটা হয় না। আমি অবশ্যই ধরে নিচ্ছি যে বাক্সটা বেশ একটা শক্তপোক্ত বাক্স, যেটা সহজে বেঁকে চুলে যায় না। অন্যদিকে দড়ির ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু একেবারেই আলাদা। দড়িটা কোনোভাবেই ঋজু বস্তু বা দৃঢ় বস্তু নয়, সে যে বেঁকে যেতে পারে সেটাই তার মুখ্য পরিচয়। তাহলে কি এই জন্যই এক্ষেত্রে তফাৎটা হচ্ছে যে বাক্সের ক্ষেত্রে আমরা ওজনটাকে ভার কেন্দ্র দিয়ে কাজ করছে বলতে পারছি, আর দড়ির ক্ষেত্রে পারছি না? এটা যদি তোমাদের মনে হয়ে থাকে তাহলে একদম ঠিক মনে হয়েছে। কোন দৃঢ় বস্তুর গতি বুঝতে গেলে আমাদের খুব অল্প কিছু জিনিস জানলেই চলে। সেটা হলো সেই দৃঢ় বস্তুর মোট কতটা বাইরে থেকে বল কাজ করছে আর তার উপর মোট কতটা ভ্রামক কাজ করছে। এই দুটো জিনিস যদি আমরা জানি তাহলে আমরা যথাক্রমে ভরকেন্দ্রের ত্বরণ এবং সেই ভরকেন্দ্রের চারদিকে বস্তুটার ঘূর্ণন এই দুটো আলাদা আলাদা করে বুঝে যেতে পারবো, এবং এই দুটো জিনিস বুঝে গেলেই কিন্তু দৃঢ় বস্তুর গতি পুরোপুরি বোঝা হয়ে যাবে। দৃঢ় নয় এমন কোনো বিস্তৃত বস্তু বা কণিকা সমষ্টি যার কণিকাগুলির মধ্যে দূরত্ব সময়ের সাথে সাথে পাল্টাতে পারে, তার গতি বোঝা কিন্তু আরো অনেক বেশি শক্ত। কারণ তার গতি বুঝতে গেলে তার প্রত্যেকটি বিন্দু কণিকা কিভাবে নড়ছে সেটা আলাদা আলাদা করে বুঝতে পারতে হয়। এবার আমরা এই দৃঢ় বস্তু, যেমন ধরো বাক্সটা, তার ওজন তার ভার কেন্দ্র দিয়ে কাজ করছে, এটা বলতে আমরা কি বোঝাচ্ছি সেটা একটু ভেবে দেখার চেষ্টা করি। তা আমাদের এই বাক্সটা তো অবশ্যই একটি বিন্দু কণিকা নয়, অনেকগুলি বিন্দু কণিকার সমষ্টি। আমি তার মধ্যে অল্প কয়েকটা বিন্দু কণিকা এঁকে দেখাচ্ছি। আরো অবশ্যই অনেক অনেক বিন্দু কণিকা জুড়ে এই বাক্সটা তৈরি হয়েছে। তা পৃথিবী যখন বাক্সটাকে টানে, পৃথিবী তো বাক্সটাকে টানে না, পৃথিবী এই বাক্সের যে বিন্দু কণিকা গুলো আছে তার অণু পরমাণু এগুলোকে টানে। তো ধরা যাক এই যে বিন্দু কণিকাটা, এর উপর একটা বল আছে। সেই বলটা কত? এই বিন্দু কণিকার যা ভর m1 তাকে মাধ্যাকর্ষণ জনিত ত্বরণ দিয়ে গুণ করলে যা পাওয়া যাবে তাই, আর সেটা একটা ভেক্টর, সেটা আমি জি ভেক্টর লিখছি। জি ভেক্টর হচ্ছে ত্বরণটা শুধু মান নয়, তার দিকটাও এখানে ধরে নেওয়া হচ্ছে। দ্বিতীয় যে কণিকা তার উপর কত বল হবে? তার উপর অন্য একটা বল হবে, কারণ তার ভর হতে আলাদা, তার উপর বল হবে m2g। তৃতীয় কণিকার উপর বল হবে m3g। এরকম করে করে ধরো আইতম কণিকা যার ভর mi, তার উপর বল হবে mi/g। এবার এই যে এতগুলো বল কাজ করছে, যার মধ্যে অল্প কিছু আমরা দেখিয়েছি এই বাক্সটার উপরে, তাদের মোট প্রভাব কি হবে? আমরা একটু আগেই শুনলাম যে কোন দৃঢ় বস্তুর গতি বুঝতে গেলে আমাদের শুধু মোট বহিস্থ বল এবং মোট ভ্রামক এই দুটো জিনিস লাগে। তাহলে মোট বহিস্থ বল, এক্ষেত্রে মোট মাধ্যাকর্ষণ জনিত বল, সেটা কত আসছে? সেটা হচ্ছে m1g m2g, এগুলো সব যোগ করতে হবে। আমি ধরে নিই যে আমাদের এই বাক্সটা n খানা বিন্দু কণিকা দিয়ে তৈরি, তাহলে সেই n খানা আলাদা আলাদা বল আমাকে যোগ করতে হবে। এখন এই যোগফলের একটা খুব সহজ বিষয় হচ্ছে যে এই যে জি ভেক্টর গুলো, এগুলো সবই কিন্তু সমান। কেন সমান? কারণ পৃথিবী যে মাধ্যাকর্ষণ বল দিচ্ছে এই বিন্দুগুলোর উপর, সেগুলো তাদের ভরের সাথে সমানুপাতিক। বিন্দুগুলি পৃথিবীর ভরের সাথে সমানুপাতিক তো বটেই, কিন্তু পৃথিবীর ভরটা তো এই সবকটা বিন্দুর জন্যই এক। এছাড়া বিন্দুগুলোর উপর মাধ্যাকর্ষণ জনিত বল বের করতে আর কি লাগে? আর লাগে পৃথিবীর কেন্দ্র থেকে এই প্রত্যেকটি বিন্দু অবধি যে দূরত্ব,
সেটা, এবং দিকটা কিভাবে বের করা যায় সেটা হচ্ছে ওই বিন্দুগুলো থেকে পৃথিবীর কেন্দ্র ঠিক কোন দিকে আছে সেই দিক। এখন একটা জিনিস খেয়াল করো, এই বিন্দুগুলোর মধ্যে যা ফারাক তার তুলনায় পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব কিন্তু অনেক 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 বেশি, এতটাই বেশি যে আমরা এই প্রত্যেকটা বিন্দুর ক্ষেত্রে পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বটা একদম সমান বলে ধরে নিতে পারি। এবং পৃথিবীর কেন্দ্রটা এত দূরে আছে বলে এই যে প্রত্যেকটা বলের দিক, যেগুলো আসলে সবকটাকে বাড়িয়ে নিয়ে গেলে তারা পৃথিবীর কেন্দ্রে ছেদ করত, তাদের কিন্তু আমরা সমান্তরাল বলে ধরে নিতেই পারি। সেই জন্য এই যে জি ভেক্টরগুলো, এগুলো সব সমান, এবং তার ফলে আমি এই মোট বলটাকে লিখতেই পারি m1 প্লাস m2 ইন্টু জি, এবং এই সবকটা বিন্দু কণিকার ভর যোগ করলে যা পাওয়া যায় সেটাই তো বাক্সের মোট ভর। সেই জন্য মোট বলটা হচ্ছে m ইন্টু জি। তাহলে দেখা গেল যে মোট বহিস্থ বলটাই যদি আমাদের একমাত্র বিবেচ্য বিষয় হতো, তাহলে আমি এই যে প্রত্যেকটা বিন্দু কণিকার উপর আলাদা আলাদা করে যে বলগুলো আছে মাধ্যাকর্ষণের জন্য, সেগুলোকে একটা বল যার মান ক্যাপিটাল এম ইন্টু জি, এবং দিকটা অবশ্যই ওই সবকটা জি এর সাথে একই দিকে, অর্থাৎ পৃথিবীর কেন্দ্রের দিকে, সেটা দিয়ে দেখাতে পারতাম এই এতগুলো বিন্দু কণিকার উপর এতগুলো বল, সেগুলোর পরিবর্তে একটি বল দিয়ে গোটা ব্যাপারটা বোঝানো যেত। কিন্তু এখানে একটা ফাঁক রয়ে যাচ্ছে। এই যে বাক্সটার গতি, মানে দৃঢ় বস্তুটার গতি, সেটা কিন্তু শুধুমাত্র মোট বহিস্থ বলের উপর নির্ভর করে না, মোট ভ্রামকের উপরেও নির্ভর করে। কাজে এবার আমাদের ভ্রামকের দিকটা খতিয়ে দেখতে হবে। আর ভ্রামকের কথা যখন উঠছে তখন কোনো একটা মূল বিন্দু থেকে তো ভ্রামকটা মাপতে হবে। তাহলে আমরা এখানে আগে যা করিনি, অন্তত এবার সেটা করে নি। এখানে একটা মূল বিন্দু যার সাপেক্ষে মাপা হচ্ছে ও, তাকে কল্পনা করলাম, এবং তার থেকে যে পজিশন ভেক্টর গুলো হলো r1 r2 r3 গুলো আমি এখানে আঁকিনি, শুধু r1 আর r1টা এঁকেছি। আর মোট ভ্রামক কত আসবে? r1 ক্রস m1g, তার সাথে r2 ক্রস m2g যোগ করতে হবে। এরকম করতে করতে ri ক্রস mig, rn ক্রস mng। তো আবার এই যে মানটা আমরা পেলাম মোট ভ্রামকে, এটাকে কিন্তু খুব সহজে আমরা একটু অন্যভাবে লিখতে পারি। জি ভেক্টরটি যেহেতু ধ্রুবক ভেক্টর, সবকটি বিন্দু কণিকার জন্য সমান, সেহেতু আমরা কিন্তু খুব সহজেই এটাকে এইভাবে লিখতে পারি, ক্রস জি। ক্রসটা একটু ভালো করে যাতে দেখা যায় তার ব্যবস্থা করি, ক্রস জি ভেক্টর। খেয়াল করো, আমি যদি এই যে জিনিসটা এটাকে মোট ভর ইন্টু কোন একটি বিন্দু কণিকার পজিশন ভেক্টর হিসেবে লিখি, তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি? এই মোট ভ্রামকটা হচ্ছে এম আর ক্রস জি, বা আর ভেক্টর ক্রস এম জি, অর্থাৎ কিনা আমরা যে মোট বল বার করেছি সেটা, মানে আর ক্রস এফ। তাহলে কি দাঁড়ালো? এই যে বাক্স, সেটাকে আমরা অনেকগুলো বিন্দু কণিকার সমষ্টি হিসেবে ভাবলাম। তাদের প্রত্যেকটি বিন্দু কণিকার উপর যে মাধ্যাকর্ষণ বলটা আছে সেটা একটা বিস্তৃত বল, মানে গোটা বাক্সটার উপর ছড়িয়ে আছে। তার জন্য মোট যে বলটা হচ্ছে সেটা দাঁড়ালো ক্যাপিটাল এম ইন্টু জি, আর মোট যে ভ্রামকটা হচ্ছে সেটা কিন্তু দাঁড়ালো ক্যাপিটাল আর ক্রস এই বলটি। তার মানেটা কি? তার মানে হচ্ছে আমি যদি এতগুলো বলকে বাদ দিয়ে
যদি একটি মাত্র বল নিই, যেটা হবে m ইন্টু জি, এবং সেটা কোথা দিয়ে কাজ করবে না এই যে বিশেষ বিন্দু আর ভেক্টর যেটা আমরা কোষে বের করলাম এখানে, সেই আর ভেক্টর দিয়ে কাজ করে, তাহলে কিন্তু ওই মোট যে বিস্তৃত বল আছে তাদের যে প্রভাব হবে বাক্সটার গতির উপর, ওই একটি বলেরও কিন্তু সে একই প্রভাব হবে, কারণ তার জন্য ভ্রামকটাও এক এবং মোট বলটা অবশ্যই এক। এই যে নির্দিষ্ট বিন্দু যার পজিশন ভেক্টর হলো আর, সেটাই তো আমাদের এই বাক্সটার ভার কেন্দ্র বা সেন্টার অফ গ্র্যাভিটি। এবং আমরা একটু তাকালেই বুঝতে পারবো যে আর ভেক্টর আর কিছুই নয়, m1r1 প্লাস m2r2 এরকম করে করে mn rn অব্দি যোগ করতে হবে, আর এই যোগফল যেটি একটি ভেক্টর তাকে মোট ভর ক্যাপিটাল M বা m1 প্লাস m2 প্লাস mn অব্দি যা পাওয়া যাচ্ছে সেটা দিয়ে ভাগ করতে হবে। কিন্তু এই জিনিসটা তো আমাদের খুব চেনা জিনিস, এটাই তো আমাদের বস্তুর ভর কেন্দ্রের ফর্মুলা। তাহলে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে অন্তত এই ক্ষেত্রে বাক্সটার ভার কেন্দ্র সেন্টার অফ গ্র্যাভিটি আর ভর কেন্দ্র সেন্টার অফ মাস এই দুটি একই। তার কারণ কিন্তু এই যে অভিকর্ষ যখন কোনো বস্তুর উপর কাজ করে তখন সেই অভিকর্ষ বলের মানটা কিন্তু বিভিন্ন বিন্দুর উপর আলাদা আলাদা হতেই পারে, কারণ তাদের ভরগুলো আলাদা হতে পারে, কিন্তু তার দিক এবং আরো বড় কথা তার জন্য যে ত্বরণ সেটা সবার জন্যই এক হবে। অবশ্যই এটা তখনই ঠিক যদি বস্তুটা এত বড় আকারের না হয় যে তার বিভিন্ন বিন্দুর দূরত্ব পৃথিবীর কেন্দ্রের থেকে তাতে অনেকটা ফারাক থাকে। পৃথিবী পৃষ্ঠের উপর যেসব ছোটখাটো জিনিস নিয়ে আমরা সাধারণভাবে কথাবার্তা বলে থাকি তাদের সবার জন্যই এটা ঠিক যে তাদের বিভিন্ন অংশের উপর মাধ্যাকর্ষণ জনিত ত্বরণ সমান, কাজে ওই জি ভেক্টরটাকে পুরোপুরি বের করে নেওয়া যায় এই যে মোট বল এবং মোট ভ্রামকের যে গণনা আমরা করলাম সেখান থেকে। কিন্তু ধরো একটা বিরাট পাহাড়ের ক্ষেত্রে যদি আমি কথাটা বলি, তাহলে কিন্তু তার ভর কেন্দ্র আর তার ভার কেন্দ্র এক জায়গায় মিলবে না। সেগুলো বাদ দিলে প্রায় অধিকাংশ জিনিসের ক্ষেত্রেই ভর কেন্দ্র এবং ভার কেন্দ্র একই জায়গায় মিলে যায়। আরেকটা কথা তোমাদের হয়তো মনে হতেই পারে, এই যে বিশেষ বিন্দুটা এটা আমরা বের করলাম কি করে না, এই বিন্দুটা পরিচয় হচ্ছে যে বিন্দুর মধ্যে দিয়ে মোট প্রযুক্ত বলটা কাজ করবে মোট ভ্রামকটাও ঠিকঠাক বেরিয়ে আসবে। কিন্তু একটা জিনিস ভেবে দেখো, আমরা যদি আর এর বদলে আর প্লাস রো বলে অন্য একটা পজিশন ভেক্টর নিই এবং তার সঙ্গে যদি আমি এফ এর ক্রস প্রোডাক্ট করি, মানে এফ যদি আর বিন্দুতে কাজ না করে আর প্লাস রো বিন্দুতে কাজ করত, তাহলে যে ভ্রামক হতো সেটা বের করি। আর এটা চাই যে এটা আসলে আমার মোট প্রযুক্ত বহিস্থ ভ্রমক মানে আর ক্রস এফ এর সঙ্গে মিলে যাবে, তাহলে কিন্তু যেটা হতে হবে সেটা হচ্ছে রো ক্রস এফটাকে শূন্য হতে হবে। তার মানে কিন্তু এটা আদৌ নয় যে রো ভেক্টরটাকে শূন্য হতে হবে। রো যদি এই যে বল আমাদের এই ক্ষেত্রে মাধ্যাকর্ষণ বল তার সাথে সমান্তরাল হয়, তাহলেই তো এই রো ক্রস এফটা শূন্য হবে। অর্থাৎ এই যে বলটার ক্রিয়া বিন্দু যেটা আমরা বলেছি ভার কেন্দ্রে কাজ করছে, সেটাকে কিন্তু আমরা একটু সরিয়েও দিতে পারি। ভর কেন্দ্র যার পজিশন হচ্ছে আর, তার বদলে যদি এই বলটা ধরা যাক এইখান দিয়ে কাজ করে, অর্থাৎ আর এর সঙ্গে আরো রো ভেক্টর যোগ করে তার যে পজিশন ভেক্টর সেটা পাওয়া যায়, তাহলে কিন্তু এক্ষেত্রেও মোট ভ্রামকটা একই থাকবে, কারণ আর প্লাস রো ক্রস এম জি আর আর ক্রস এম জির মধ্যে কিন্তু কোনো তফাৎ নেই।
রো ক্রস এমজি যেহেতু শূন্য। শুধু এই বিন্দু নয়, এই যে ভর কেন্দ্র বা আসলে যেটা ভার কেন্দ্র, সেটা দিয়ে যে উল্লম্ব রেখাটা গেছে, তার যে কোনো বিন্দুতেই কিন্তু আমি যদি ধরে নিই বলটা কাজ করছে, এমজি বলটা কাজ করছে, তাহলে কিন্তু আমি একই ভ্রামক পাবো। মোট বল তো এক পাবোই, আমি তো সেই একই বলের পরিমাণ ধরেই নিয়েছি। তাহলে কিন্তু মনে হতেই পারে যে এই যে আমি বললাম যে বস্তুটার ওজন তার ভার কেন্দ্র দিয়েই কাজ করছে, সেটা না বলে যদি আমি বলতাম যে সেটা এই বিন্দু দিয়ে কাজ করছে, বা এই বিন্দু দিয়ে, বা এই বিন্দু দিয়ে, বা এই উল্লম্ব রেখার উপর যে কোনো একটি বিন্দু দিয়ে, তাহলেও কিন্তু আমাদের কাজ চলে যেত, তাহলেও মোট বলটা একই আসতো, এবং মোট যে ভ্রামক যে কোনো মূল বিন্দু থেকে সেটাও কিন্তু একই আসতো। তাহলে হঠাৎ করে আমি এই বিন্দুটাকেই এরকম বিশেষ বিন্দু হিসেবে চিহ্নিত করছি কেন? সেটা বুঝতে গেলে ভেবে দেখতে হবে যে এই যে বিশেষ ক্ষেত্র যেখানে আমি একটা অনুভূমিক তলের উপর বাক্সটাকে বসিয়েছি, সেখানে কিন্তু এই কথাটায় কোনো গলত নেই। আমি ওজনটা এই বিন্দুতে কাজ করছে না ভেবে এই উল্লম্ব রেখার উপর যে কোনো বিন্দু দিয়ে কাজ করছে ভাবলেও ফলটা একই হতো, একই মোট বল হতো, একই ভ্রামক হতো। কাজে তার জন্য এই বাক্সের গতির কোনো পরিবর্তন হতো না। অবশ্যই খেয়াল রাখতে হবে যে উল্লম্ব রেখাটাকে বাড়াতে বাড়াতে আমি যদি এই বাক্সের বাইরে নিয়ে যাই আর এটা বলতে শুরু করি যে এখানে ওজনটা কাজ করলেও একই কাজ হবে, সেটা তো বোঝাই যাচ্ছে সেটা একেবারেই অসম্ভব, বা এইখানে কাজ করাতে পারি এটা ভাবাটাও অবশ্যই বাতুলতা। কিন্তু অন্তত পক্ষে এই বাক্সটার ভেতরে যে কটা বিন্দু আছে তার মধ্যে যে কোনো জায়গায় যদি এই বলটা কাজ করে তাহলে কিন্তু একই ফল হবে। কিন্তু ভেবে দেখো, আমি তো সবসময় অনুভূমিক তলের উপর বাক্সটাকে বসাবো না। যদি আমি একটা নততলের উপর বসাই, যেমন ধরো এরকম ভাবে, সেখানে আবার একই অঙ্ক করলে আমরা পাবো যে মোট ওজনটা হচ্ছে ক্যাপিটাল এম ইন্টু জি, এবং সেটা উল্লম্ব হবে নিচের দিকে। আর সেটা যদি এই যে নতুন অবস্থানে যে ভার কেন্দ্রটা হয়েছে, যেটা আবার সেই বাক্সটা ভর কেন্দ্রের সঙ্গে একই, সেখান দিয়ে কাজ করে, তাহলে ভ্রামক একই থাকবে। কিন্তু শুধু তাই নয়, এই বিন্দুটা দিয়ে যাওয়া যে উল্লম্ব রেখা তার উপর সবকটি বিন্দুর যে কোনো একটিকে আমি নিতে পারি। এই যে কোনো বিন্দুতে এমজি কাজ করলে যা হবে সেটা কিন্তু একই ফল দেবে। কিন্তু এবার খেয়াল করো, আমি বাক্সটা যে কোনো একটি অবস্থানের জন্য কিন্তু অসংখ্য এরকম বিন্দু পাচ্ছি, যেগুলো যে কোনো একটাতেই মোট বলটা কাজ করছে বললে আমার গতি নিয়ে অঙ্ক করতে কোনো অসুবিধা হয় না। কিন্তু আমি যদি বাক্সটা অবস্থান এভাবে পাল্টে দিই, ঘুরিয়ে দিই, তাহলে কিন্তু আগে যে বিন্দুগুলো দিয়ে বলটা কাজ করলে ঠিকঠাক অঙ্কটা হচ্ছিল, এখন আর সেগুলো দিয়ে হবে না। একমাত্র একটি এমন বিন্দু আছে যেটা বাক্সটা যে কোনো অবস্থানের জন্য কাজ করবে। মানে বাক্সটা তুমি যেভাবেই রাখো না কেন, যদি আমি ধরে নিই যে ওজনটা ভার কেন্দ্র দিয়েই কাজ করছে, তাহলে মোট বল এবং মোট ভ্রামক সব সময় এক আসে। এই জন্যই আমরা বলে থাকি যে বস্তুর ওজন তার ভার কেন্দ্র দিয়ে কাজ করে। অন্য যে অসংখ্য বিন্দুগুলো এখানে পাচ্ছি ওই একই উল্লম্ব রেখা বরাবর, সেগুলোর কথা কিন্তু আমরা বলি না। তাহলে দেখা যাচ্ছে যে এই যে গোটা বাক্সটার উপর ছড়িয়ে থাকা অনেক অনেক বল, তাদের মধ্যে অল্প কিছু আমি এখানে ছবিতে এঁকে দেখিয়েছি, তাদের সবাইকে বাদ দিয়ে আমি তাদের বদলে তার সমতুল্য একটা বল দিয়ে ওরা জিনিসটাকে বুঝতে পারি। সেই বলটা হচ্ছে মোট ওজন এবং কাজ করছে ভার কেন্দ্র দিয়ে। আবার বলছি, এই কথাটা কিন্তু তখনই সত্যি যদি আমি শুধুমাত্র দৃঢ় বস্তু হিসেবে গোটা বাক্সটাকে ভাবি, এবং দৃঢ় বস্তুর গতির জন্য যেহেতু শুধু মোট বল আর মোট ভ্রামকটাই আমাদের কাছে প্রয়োজন, বলটা ঠিক কিভাবে বিস্তৃত আছে সেটা দরকারি নয়, সেই জন্য এই কাজটা করলে কোনো ভুল হচ্ছে না। তাই একটু ভেবে দেখা দরকার যে ওজনের জন্য না হয় এরকম হলো যে একটা বিস্তৃত জায়গা জুড়ে অনেকগুলো বিন্দুর উপর বলটা ছিল, আমি সেটাকে একটা বিন্দুর উপর বল দিয়ে বোঝাতে পারলাম।
কিন্তু যে কোনো বল সমষ্টি বা সিস্টেম অফ ফোর্সেসের জন্য কি এটা করা সম্ভব? উত্তর হচ্ছে ঠিক পুরোপুরি নয়। আবার মনে করিয়ে দিই, এই কথাটা কিন্তু আমরা শুধুমাত্র দৃঢ় বস্তুর গতির ক্ষেত্রেই ব্যবহার করব। যদি বস্তুটা দৃঢ় বস্তু না হয় তাহলে কিন্তু তার বিভিন্ন অংশে যে বলগুলো কাজ করছে সেগুলো বিভিন্ন অংশকে বিভিন্নভাবে প্রভাবিত করবে, এবং সেটা কখনোই আমরা একটা বিন্দু দিয়ে বল যাচ্ছে ধরে নিয়ে বোঝাতে পারবো না। এই ছবিতে আমরা একটা আরো বেশি জেনারেল সিস্টেম অফ ফোর্সের কথা ভাবছি। এটি দৃঢ় বস্তু আছে, তার বিভিন্ন বিন্দুর উপর বিভিন্ন বিভিন্ন পরিমাণে বল কাজ করছে। মোট বল এফ, এটা অবশ্যই F1 প্লাস F2 এগুলো যোগ করে যা পাওয়া যাবে তাই। আমাদের চেনা সেই সিগমা নোটেশন সাম প্রতীকটা ব্যবহার করলে সুবিধা হচ্ছে যে আমরা এটাকে একটু ছোট করে লিখতে পারবো। এটা গেল মোট বহিস্থ বল। আর দৃঢ়বস্তু গতির জন্য এছাড়াও যেটা দরকার সেটা হচ্ছে টর্ক R1 ক্রস F1, বা আমাদের এই সিগমা নোটেশনে I ইকুয়াল টু 1 to n সাম ওভার I Ri ক্রস Fi। এখন যদি আমার পক্ষে কোনো একটি বিন্দু খুঁজে বের করা সম্ভব হয় যার পজিশন ভেক্টর r, যেখান দিয়ে এই বলটা গেলে মোট ভ্রামকটা এই মোট ভ্রামকের সঙ্গে সমান হয়, অর্থাৎ কিনা r ক্রস f যদি টাউ হয়, তাহলেই তো আমাদের কাজ হয়ে যাবে। তাহলে আমরা কি বলবো? আমরা বলবো যে এই যে f বলটা সেটা এই বিন্দু যার পজিশন ভেক্টর r সেটা দিয়ে যাবে, তাহলেই আমরা গোটা বিস্তৃত যে বল সমষ্টি আছে, সিস্টেম অফ ফোর্সেস আছে, তার বদলে আমরা এই একটি বলকে ব্যবহার করতে পারবো। কিন্তু এই কথাটা নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো যে ওজনের ব্যাপারটা কিন্তু একটু আলাদা, একটু বিশেষ রকমের। কারণ সেখানে সবকটি বল যেগুলো দিয়ে এই বল সমষ্টি তৈরি সেগুলো সব একই দিকে ছিল। তার ফলে কিন্তু এই শেষমেশ যে উত্তরটা বেরিয়েছিল তাতে আমরা খুব সহজেই আর ভেক্টরটা কষে বের করতে পেরেছি। এই যে দ্বিতীয় ক্ষেত্র বা বেশি জেনারেল ক্ষেত্র যেটা আমরা বলছি, যেখানে এই যে বলগুলো সেগুলো সব বিভিন্ন দিকে আছে, সেখানেও কি ঠিক একই কাজ করা সম্ভব হবে? তুই বলতে পারো কেন সম্ভব হবে না? এফটা তো আমরা মোট বল যোগ করে পেয়েই গেছি, আর এখান থেকে আমরা আরটা কষে বের করে ফেলবো, তাহলেই হবে। তো সেখানে একটা সমস্যা আছে। খেয়াল করো, এই যে আর ক্রস এফ, এটা কিন্তু সবসময় এই মোট ভ্রামকের সঙ্গে সমান হতে পারে না। কেন পারে না? কারণ আর ক্রস এফ এর একটি ধর্ম, যেটা তোমরা ক্রস প্রোডাক্টের ধর্ম থেকে জানো, সেটা হচ্ছে এটা কিন্তু আর এই ভেক্টরটাই এবং এফ এই দুটোর সাথেই সমকোণে থাকবে। বিশেষ করে যে বলটা আমরা কষেছি মোট বল এফ, তার সাথে কিন্তু আর ক্রস এফ সমকোণে থাকতে বাধ্য। কিন্তু এই যে টাউটা আমরা কষলাম, যেটা R1 প্লাস F1 প্লাস R2 প্লাস F2 এগুলো যোগ করে পাওয়া গেছে, এই টাউটা কিন্তু আবার যে মোট বল এফ তার সাথে সমকোণে থাকবে এমন কোনো আগে থেকে গ্যারান্টি নেই, নাই থাকতে পারে। কাজেই ওজনের জন্য যে সম্ভব হয়েছে সেটা কিন্তু যে কোনো সিস্টেম অফ ফোর্সের জন্য সম্ভব নাই হতে পারে। আমরা এইটুকু বলতে পারি যে যে কোনো সিস্টেম অফ ফোর্সের সাথে সমতুল্য আমরা একটা বল যদি নাও পাই, সেটা একটি বল এবং একটি ভ্রামক এর সমতুল্য বলে ধরে নিলে কোনো সমস্যা হয় না। আর একটা জিনিস খেয়াল করো, যে আমি যদি যে ভ্রামকটা কষেছি এখানে, এই যে টাউ R1 প্লাস F1 প্লাস R2 প্লাস F2 ইত্যাদি, সেই ভ্রামকটাই নিই, তাহলে কিন্তু আমাকে যেটা বলতে হবে যে আমরা যে মোট বলটা নিচ্ছি তার জন্য যেন কোনো ভ্রামক না থাকে, অর্থাৎ মোট বলটা আমার ধরে নেব মূল বিন্দু দিয়ে যাচ্ছে।
যদি এরকম একটা ভেক্টর আর আমরা কোষে বের করতে পারতাম যাতে আর ক্রস এফ ইকুয়াল টু টাউ হয়, তাহলে তো এই আর বিন্দু দিয়ে এফটা কাজ করছে বললেই মোট বল এবং মোট ভ্রামক দুটোরই হিসেব মিলে যেত। তাহলে আর আমাকে একটা বল এবং একটা ভ্রামক আছে বলতে হতো না, বরং ওই বিন্দু আর দিয়ে একটি বল আছে, এটা দিয়েই কিন্তু আমরা আমাদের এই যে সিস্টেম অফ ফোর্সেস, বল সমষ্টি, তার সমতুল্য একটা বল পেয়ে যেতাম। সমস্যা হলো এক্ষুনি যেটা বললাম যে এরকম একটা আর যে পাওয়া যাবে তার কোনো গ্যারান্টি নেই। আর এই যে মোট ভ্রামক, এটা যদি মোট বহিস্থ বলের সঙ্গে উল্লম্ব না হয় তাহলে কিন্তু এরকম কোনো আর কখনোই পাওয়া যাবে না। ফলে যে কোনো একটি বল সমষ্টির সমতুল্য যদি কিছু হতে হয়, সাধারণভাবে সেটা হয় মূল বিন্দু দিয়ে যাওয়া একটা বল আর তার সঙ্গে সঙ্গে একটা ভ্রামক। কাজের সুবিধার জন্য আমরা অনেক সময় এই মূল বিন্দুটাকে বস্তুর ভর কেন্দ্রে নিয়ে নিই, কারণ তাহলে নিউটনের দ্বিতীয় সূত্রের যে আবর্ত গতির জন্য রূপটা আছে সেটা ব্যবহার করতে সুবিধা হয়। এই কথাটা আমরা আগে একটি পর্বে বিস্তারে আলোচনা করেছি। দুটি বিশেষ ক্ষেত্র কিন্তু আছে যেখানে কোনো বল সমষ্টির বদলে তার সমতুল্য কাজটা একটি মাত্র বল দিয়ে করে দেওয়া যায়, কোনো বাড়তি ভ্রামক লাগে না। তার মধ্যে একটি ক্ষেত্র হচ্ছে যখন এই বলগুলি একতলীয়, মানে আমার বল সমষ্টি সবকটি বলের কার্যবিন্দুগুলো সবই একই তলের উপর বসে আছে আর তাদের দিকগুলো সেই তলের মধ্যেই সীমাবদ্ধ, প্রত্যেকটি বল সেই তলে আছে। তো সেখানে মোট ভ্রামক কষতে গেলে আমাকে আড়াই ক্রস এফ আই বের করে যোগ করতে হবে। আমি এখানে আইতম বলটির ক্ষেত্রটাকে আলাদা করে সবুজ রং দিয়ে আড়াইটা দেখিয়েছি, কিন্তু এই কাজটা আমার সব করা বলের জন্যই করা দরকার। এখন আমি মূল বিন্দুটাকে যদি এই তলে নিয়ে নিই তাহলে আই যাই হোক না কেন, এই যে আড়াই ক্রস এফ আই, আড়াইটাও এই তলের উপর আছে আর এফ আইটা তো এই তলে আছেই, তাহলে আড়াই ক্রস এফ আই কিন্তু সবকটি আই এর জন্যই এই তলের সঙ্গে সমকোণে হবে। আর সবকটি ভ্রামকই যদি তলের সঙ্গে সমকোণে হয় তাহলে তাদের যোগফল তো নিশ্চয়ই সেই তলের সঙ্গে সমকোণেই হবে। আর এদিকে এই যে বলগুলো সেগুলো যোগ করলে যে মোট বলটা পাওয়া যাবে এফ, সেটা তো নিশ্চয়ই এই তলের উপর আছে। তার মানে আমাদের মোট ভ্রামকটা হলো এই যে তল যেখানে আমাদের সবকটা বল আছে তার সাথে সমকোণে, আর এফটা সেই তলের মধ্যে, কাজেই এফ এবং টাউ এই দুটো পরস্পর লম্ব। আর যেহেতু এই দুটো পরস্পর লম্ব সেহেতু আমি কিন্তু সবসময় এমন একটা আর কষে বের করতে পারবো যেটার সাথে আর ক্রস এফ করলে টাউ এসে যাবে। তার মানে হলো এই যে আমি এই মূল বিন্দু দিয়ে এফ কাজ করছে না বলে, মোট বলটা কাজ করছে না বলে, যদি আর পজিশন ভেক্টরওয়ালা বিন্দু দিয়ে মোট বলটা কাজ করছে বলি, তাহলে কিন্তু আমার মোট বল এবং মোট ভ্রামক দুটোই মিলে যাবে। তার জন্য আলাদা করে কোনো ভ্রামক লাগবে না, ওই একটি বল দিয়ে কাজ হয়ে যাবে। একটু অন্য দিক দিয়ে ভাবতে গেলে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে এই যে আমি যদি মূল বিন্দুটাকে যেখানে নিয়েছিলাম সেখানে না নিয়ে ওই আর যে বিন্দুটাকে নির্দেশ করছে সেই বিন্দুতেই নিতাম, তাহলে কিন্তু প্রথম থেকেই আমার মোট ভ্রামকটা কোষে শূন্য আসতো। কাজেই সেই মূল বিন্দুতে, মানে আর ভেক্টর যে বিন্দুটা আছে সেই বিন্দুতে একটি বল দিয়েই আমার কাজ চলে যাচ্ছে। এটা গেল একটি ক্ষেত্র যেখানে একটি বল দিয়েই আমার এই দৃঢ় বস্তুর গতির পুরো ব্যাখ্যাটা করে দেওয়া যাবে, তার জন্য আর আলাদা করে ভ্রামক নিয়ে আসতে হবে না। এছাড়াও আরেকটা ক্ষেত্র আছে যেটা আমরা কিন্তু আগেই দেখেছি, যদি সবকটা বল একই দিকে হয়, যেটা আমরা একটু আগে দেখেছি মাধ্যাকর্ষজ বলের ক্ষেত্রে, সেখানে কিন্তু খুব সহজেই দেখানো যায় যে একটি বিন্দু আমরা খুঁজে পাবই যেটা দিয়ে ওই
মোট বহিস্থ বলটা কাজ করলে বহিস্থ বল এবং ভ্রামক দুটোর হিসেবটাই মিলে যাবে। এটা প্রমাণটা খুবই সোজা, এবং প্রমাণটা আমরা একটু আগে ভার কেন্দ্র বের করার জন্য যে প্রমাণটা করেছিলাম প্রায় হুবহু সেটাই। এই যে প্রত্যেকটা বল F1, F2, F3 যেগুলো আছে এগুলো সবই যেহেতু একই দিকে, সেহেতু আমরা সবকটার দিকের একক ভেক্টরকে যদি আমি ই নাম দিই, তাহলে এফ ভেক্টরটাকে আমরা লিখতে পারি F1E প্লাস F2E প্লাস F3E, যেখানে F1, F2, F3 হচ্ছে এই এক একটি বলের মান। তার মানে গোটা জিনিসটাকে আমরা লিখতে পারি F1 প্লাস F2 প্লাস F3, এইগুলো যোগ করে যা পাওয়া যাবে ইন্টু ই। আর মোট ভ্রামকটা কত? R1 ক্রস F1E প্লাস R2 ক্রস F2E, এরকম করে যোগ করে করে আমরা পেয়ে যাব। কিন্তু এটাকে খুব সহজেই আমরা লিখতে পারি F1 R1 প্লাস F2 R2 এই যোগফলটা ক্রস ই। এই ই ভেক্টরটা যেহেতু একই প্রত্যেকটা বলের ক্ষেত্রে, প্রত্যেকটা বল যেহেতু একই দিকে, সেহেতু আমি এটাকে বের করে লিখতে পারি। খেয়াল করে দেখো, ভার কেন্দ্র বের করার সময় কিন্তু আমরা ঠিক এটাই করেছিলাম। সেখানে জি ভেক্টর ছিল যেগুলো সবকটা বলের ক্ষেত্রে একই দিকে, সেটাকে আমরা বের করে নিতে পেরেছিলাম। এবং এটাকে খুব সহজেই দেখা যাচ্ছে যে এটাকে আমরা আর ক্রস এফ এই আকারে লিখতে পারবো, যেখানে আর পেতে গেলে F1 R1 প্লাস F2 R2 প্লাস F3 R3, এই যে যোগফল ভেক্টরটা তাকে F1 প্লাস F2 প্লাস F3 মানে মোট বলের মান দিয়ে ভাগ করতে হবে। এই যে ফর্মুলাটা আমরা পেলাম, এটা আর ভার কেন্দ্রের যে ফর্মুলাটা পেয়েছিলাম এই দুটো একই। ভার কেন্দ্রের ক্ষেত্রে যেটা হয়েছিল সেটা হচ্ছে বলের মানগুলো ছিল M1G, M2G, M3G, কাজেই এই যে আর সেটা লিখতে গেলে উপরে আর নিচে দুটোতেই সমান জি ছিল, সেগুলো কেটে যেত। সেই জন্য আমরা ভার কেন্দ্রের ক্ষেত্রে পেয়েছিলাম M1 R1 প্লাস M2 R2 প্লাস M3 R3, এই গোটা ভেক্টরটাকে M1 প্লাস M2 প্লাস M3 দিয়ে ভাগ করতে হবে, তাহলে ভার কেন্দ্র পাওয়া যাবে। আরেকটা জিনিস খেয়াল করে দেখো, এই যে আর ভেক্টরের যে ফর্মুলাটা আমরা পেলাম সেটাকে আমরা কিন্তু এই আকারে লিখতে পারি। আর ভেক্টর হচ্ছে আলফা 1 R1 প্লাস আলফা 2 R2, এরকম করে করে আলফা এন আর এন অবধি, যদি আমার কাছে এন খানা এরকম বল থাকে। এই আলফা 1 আলফা 2 এই সংখ্যাগুলো আসলে কি? আলফা 1 তো হচ্ছে F1, তাকে ভাগ করতে হবে F1 প্লাস F2 থেকে শুরু করে Fn অবধি মোট বলের সমষ্টি দিয়ে। সেরকম আলফা 2 হচ্ছে F2 কে মোট বলের সমষ্টিতে ভাগ করলে পাওয়া যাবে। আলফা 3ও একইভাবে পাওয়া যাবে। এইভাবে যদি আমি এগিয়ে যাই, খুব সহজেই বুঝতে পারবো যে এই যে আলফা 1, আলফা 2, আলফা 3, এই আলফা এন পর্যন্ত এই সংখ্যাগুলো, এগুলো সবকটা যোগফল হচ্ছে 1, কারণ সবকটা যোগ করলে F1 প্লাস F2 প্লাস F3 আপ টু Fn ডিভাইডেড বাই F1 প্লাস F2 প্লাস F3 আপ টু Fn পাওয়া যাবে। আর এর উপর যদি সবকটা Fi ধনাত্মক হয়, মানে সবকটা বলই যদি একই দিকে থাকে, উল্টো দিকে না থাকে। খেয়াল করো, আমরা বলেছি যে সবকটা বলই ই ভেক্টরের সাথে সমান্তরাল। যদি তারা সবাই ই ভেক্টরের দিকে হয়, তাহলে সবকটা মান F1, F2, F3 এগুলো সবই ধনাত্মক আসবে। আর এটা যদি হয় তাহলে অবশ্যই আলফা 1, আলফা 2, আলফা 3 এগুলো ধনাত্মকই আসবে। তার মানে আমরা কিন্তু আর ভেক্টরকে R1, R2, R3, Rn এর একটা গড় হিসেবে দেখতে পারি, যে গড়গুলোতে R1, R2, R3 সবকটা সমান পরিমাণ ওজন পাচ্ছে না। ধরো আলফা 1 যদি বাকি সবগুলো থেকে বড় হয়, তাহলে R1 এর দিকে পাল্লা ভারী হয়ে থাকবে, মানে এই বিন্দু আরটা বাকি সব বিন্দুর তুলনায় R1 এর বেশি কাছে হবে। তো এটা জ্যামিতিক মানেটা আমরা একটুখানি বোঝার চেষ্টা করি। এন খানা বিন্দু দিয়ে বোঝার আগে আমরা প্রথমে সহজ ক্ষেত্র, যেখানে ধরো দুটো মাত্র বিন্দু আছে, সেটা দিয়ে প্রথমে বোঝার চেষ্টা করি, তারপরে আস্তে আস্তে দুটো থেকে তিনটে থেকে চারটেতে যাব। দুটো বিন্দুর ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা খুব সোজা। ধরো R1 আর R2 এই হচ্ছে আমার দুটো বিন্দুর পজিশন ভেক্টর কোনো একটা মূল বিন্দুর সাপেক্ষে। আর আমরা দুটো যখন বিন্দু নিয়েছি তখন এই ধরনের গড় হচ্ছে আলফা 1 R1 প্লাস আলফা 2 R2, যেখানে আলফা 1 প্লাস আলফা 2 হচ্ছে 1। তাহলে আলফা 2 কে আমি 1 মাইনাস আলফা 1 লিখতে পারি, যেটা এখানে লিখেছি। এবং খুব সহজেই দেখা যাচ্ছে, তার মানে হচ্ছে এই যে এই ভেক্টরটা দাঁড়ালো
R2 প্লাস আলফা 1 ইন্টু R1 মাইনাস R2। কিন্তু খেয়াল করে দেখো R1 মাইনাস R2 ভেক্টরটা কি, সেটা তো হচ্ছে এই R2 ভেক্টরের মাথা থেকে R1 ভেক্টরের মাথা, এই দুটি বিন্দু যোগ করা যে ভেক্টরটা সেটা। আর আলফা ইন্টু R1 মাইনাস R2 মানে কি, সেটা হচ্ছে এইটারই দিকে কোনো একটা ভেক্টর। আরো খেয়াল করো, যেহেতু সব দুটো আলফার যোগফল 1 এবং দুটো কোনোটাই নেগেটিভ হতে পারে না, আমরা সেটা ধরে নিয়েছি যে সবকটা এফআই একই দিকে, কাজে আলফা আই গুলো সবাই পজিটিভ, তাহলে কিন্তু আলফা 1 আলফা 2 এগুলো সবই একের থেকে ছোট হবে বা বড় জোর। বাকি সবগুলো যদি শূন্য হয় তাহলে কোনো একটা এক হলেও হতে পারে। তাহলে এই যে আলফা 1 ইন্টু R1 মাইনাস R2 ভেক্টরটা, এটা R1 মাইনাস R2 ভেক্টরের দিকে এবং তার থেকে ছোট মাপের একটা ভেক্টর। R2 এর সাথে যদি আমি তাকে যোগ করি, যেটা আমি এখানে করেছি, তাহলে আমি যে শেষমেশ বিন্দুটা পাবো, যার পজিশন ভেক্টর এই আলফা 1 R1 প্লাস আলফা 2 R2 হবে, সেটা হবে এই সরল রেখার উপরে R1 R2 মাঝামাঝি কোনো একটা বিন্দু। মাঝামাঝি, মাঝখানে নয়। মাঝখানে হতে হলে আলফা 1 আলফা 2 দুটোকেই ঠিক হাফ হতে হবে। আর যদি আলফা 1টা বেশি বড় হয়, এর আগেই বলেছি, তাহলে এই ভেক্টরটা প্রায় এই R1 মাইনাস R2 ভেক্টরের কাছাকাছি হয়ে যাবে। তার মানে হচ্ছে এই বিন্দুটাও আলফা 1 R1 প্লাস আলফা 2 R2টা R1 এর কাছে হবে। আবার যদি আলফা 2 বেশি বড় হয় আলফা 1 এর থেকে, তাহলে শেষমেশ বিন্দুটা R2 কাছে হবে। মোদ্দা কথা, বিন্দুটা এই রেখার মধ্যে কোনো একটা জায়গায় হবে। এবার যদি দুটো বিন্দু না থেকে তিনটে বিন্দু R1 R2 R3 থাকতো, তাহলে ব্যাপারটা কিরকম হতো বোঝা যাক। তিনটে বিন্দু হলে আমরা কাজটাকে প্রথমে একটু দুটো ভাগে ভেঙে নিতে পারি। আলফা 1 R1 প্লাস আলফা 2 R2 প্লাস আলফা 3 R3টা কোথায় আছে আমি বের করার চেষ্টা করছি। আলফা 1 আলফা 2 আলফা 3 এখানে তিনটেই ধনাত্মক সংখ্যা বা বর্জ্য শূন্য হতে পারে এবং যোগ করলে তাদের 1 বা 1 হয়। এখন এইটাকে আমি এই আকারে লিখে নিতে পারি। আলফা 1 R1 প্লাস আলফা 2 R2টাকে আমি অবশ্যই এইভাবে লিখতে পারি। আলফা 1 প্লাস আলফা 2 যে ভাগ করেছি আর তাকে সেটা দিয়েই গুণ করে দিয়েছি। কিন্তু এখানে খেয়াল করো, এই যে জিনিসটা, এখানে যে দুটো সংখ্যা বসে আছে, আগে আলফা 1 আলফা 2 কে যোগ করলে 1 পাওয়া যাচ্ছিল না। এখন কিন্তু আলফা 1 বাই আলফা 1 প্লাস আলফা 2 আর আলফা 2 বাই আলফা 1 প্লাস আলফা 2 এই দুটো সংখ্যাকে যোগ করলে 1 পাওয়া যাচ্ছে। মানে এই বিন্দুটা, যেটাকে আমরা এখানে আর প্রাইম লিখেছি, এটা হচ্ছে R1 এবং R2 যোগ করা সরল রেখার মধ্যে কোনো একটা জায়গা। এবার আমি কি করছি, এইটাকে আর প্রাইমটাকে আলফা 1 প্লাস আলফা 2 দিয়ে গুণ করছি, R3 কে আলফা 3 দিয়ে গুণ করছি, আর এইটা আর এটা যোগ করলে তো 1 হয়। তার মানে কি দাঁড়ালো, এই আর প্রাইম বিন্দু আর R3 বিন্দু সংযোগকারী সরলরেখার মধ্যে কোনো একটা জায়গায় আমার এই আলফা 1 R1 প্লাস আলফা 2 R2 প্লাস আলফা 3 R3টা থাকবে। ছবিতে দেখা যাক কি বলছি। R1 R2 মধ্যে কোনো একটা জায়গায় এই আর প্রাইম, এই ভেক্টরটা থাকবে, আর এই সরলরেখা R3 আর আর প্রাইম সংযোগকারী সরলরেখার উপরে কোথাও একটা এই আমার শেষের বিন্দুটা, যে বিন্দুটা নিয়ে আমরা কথা বলছি, সেটা থাকবে। ঠিক কোথায় থাকবে সেটা অবশ্যই নির্ভর করবে আলফা 1 আলফা 2 আর আলফা 3 এর উপর। আমি আলফা 1 আলফা 2 পাল্টালে এই রেখার উপর যে বিন্দুটা পাচ্ছি সেটা সরে সরে যাবে, আর আলফা 3 পাল্টালে এটাকে ভেতর দিকে ঢুকিয়ে আনতে পারবো। আলফা 3 যত বড় হবে তত R3 এর দিকে যাবে। তাহলে তিনটে বিন্দু দিয়ে শুরু করে আমি যদি আলফা 1 R1 প্লাস আলফা 2 R2 প্লাস আলফা 3 R3 বের করি, সেটা ওই R1 R2 R3 তিনটে বিন্দু দিয়ে যে ত্রিভুজ তৈরি হচ্ছে তার ভিতরে কোথাও একটা থাকবে। এখান থেকে কিন্তু সহজেই বোঝা যাচ্ছে, যদি আমার চারটে বিন্দু থাকতো R1 R2 R3 R4, আমি এই একইভাবে আলফা আই আর আই এর যোগফল I going from 1 to 4 করতাম, তাহলে শেষের বিন্দুটা এই চারটে বিন্দু দিয়ে চতুর্ভুজ তৈরি হচ্ছে R1 R2 R3 R4 দিয়ে, তার ভিতরে কোথাও একটা থাকতো। আচ্ছা, এই যে কথাটা আমি বললাম এটা কিন্তু সব ক্ষেত্রে সত্যি নয়। তার কারণটা হলো এই যে, যদি এমন হয় যে ধরো R4 বিন্দুটা সেটা R1 R2 R3 দিয়ে যে ত্রিভুজ তৈরি হচ্ছে তার ভেতরে কোথাও একটা আছে, তাহলে কিন্তু এই কথাটা সত্যি হবে না।
কেন হবে না সেটা দেখা যাক। যদি R4 বিন্দুটা এই R1 R2 R3 ত্রিভুজের ভেতরে হয়, তাহলে কিন্তু এই R1 R2 R3 R4 দিয়ে তৈরি চতুর্ভুজটা হচ্ছে এই চতুর্ভুজটা। আর তাহলে মনে হতে পারে যে আমার বিন্দুটা এখানে কোথাও এটা থাকবে, এই চতুর্ভুজটার ভেতরে, এই ম্যাজেন্টা রঙের দাগ দিয়ে যে চতুর্ভুজটা আঁকা আছে তার ভেতরে। তা কিন্তু হবে না, কারণ দেখো R4টা নিজে কিন্তু এই ত্রিভুজের ভেতরে হওয়ার ফলে R4 নিজে কিন্তু β1 R1 প্লাস β2 R2 প্লাস β3 R3 এই আকারের কোনো একটা ভেক্টর, যেখানে β1 β2 β3 গুলো সবাই ওই 0 বা 0 থেকে বড়, এবং সেগুলোকে যোগ করলে 1 পাওয়া যায়। তাহলে এই যে α1 R1 প্লাস α2 R2 প্লাস α3 R3 প্লাস α4 R4, সেখানে R4 এর জায়গায় এটা বসিয়ে দিলে আমরা পেয়ে যাব, এটা দাঁড়াচ্ছে α1 প্লাস β1 α4 ইন্টু R1 প্লাস α2 প্লাস β2 α4 ইন্টু R2 প্লাস α3 প্লাস β3 আর α4 ইন্টু R3। এবার একটু ভাবলেই তোমরা বুঝতে পারবে এই যে তিনটে সংখ্যা আমরা এখানে পেলাম, এই তিনটে সংখ্যা তিনটেই কিন্তু ঋণাত্মক নয়, এবং এদের যোগ করলে কিন্তু 1 পাওয়া যাবে। তার মানে হচ্ছে এই যে শেষমেশ এই বিন্দুটা এই ত্রিভুজের মধ্যে কোথাও একটা হবে। শুধুমাত্র এর ভেতরে যে থাকবে না সেটা বোঝাই যাচ্ছে। যেমন ধরো আমি যদি R2 প্লাস R3 বাই 2 করি, মানে α1 টাকে 0, α4 টাকে 0 আর α2 আর α3 দুটোকে 1/2 করি, তাহলে তো বিন্দুটা অবশ্যই এই R2 R3 সংযোগকারী সরলরেখার উপর কোথাও হবে। সেটা নিশ্চয়ই এই যে ম্যাজেন্টা চতুর্ভুজের মধ্যে নয়, কিন্তু এই লাল ত্রিভুজের মধ্যে। তবে চারটে বিন্দু দিয়ে যে শুধু এরকমই হতে পারে তা কিন্তু নয়, আরেকটা সম্ভাবনা আছে। সেটা হলো এই যে এই চারটি বিন্দু এক তলে নাই থাকতে পারত। অর্থাৎ এরকম একটা অবস্থা হতে পারত যেখানে R1 R2 R3 একটি তলে আছে আর R4 সেই তলের বাইরে আছে। এইবার একটা জিনিস ভেবে দেখো, আমি এরকম একটা বিন্দু আর ভেক্টর বের করার চেষ্টা করছি। আবার আমরা যেটা করতে পারি আগের মতোই, যে এই যে তিনটি ভেক্টর, এদের তিনটিকে একসঙ্গে আমি নিয়ে নেব, তাদের α1 প্লাস α2 প্লাস α3 দিয়ে ভাগ করে দেব, আবার সেটা দিয়ে গুণও করে দেব, করে এই জিনিসটাকে এভাবে লিখলে সুবিধাটা কি হয়, এই যে তিনটে ভেক্টর আমি নিয়েছি তাদের যে তিনটি সংখ্যা দিয়ে যোগ করা হয়েছে, সহজেই দেখতে পাচ্ছি যে তাদের যোগফল হচ্ছে 1। অর্থাৎ এই যে নীল দিয়ে লেখা যে ভেক্টরটা, সেটা হচ্ছে এমন একটি বিন্দুর পজিশন ভেক্টর যেটি এই ত্রিভুজ R1 R2 R3 শীর্ষবিন্দুওয়ালা ত্রিভুজের উপর কোথাও না কোথাও একটা আছে, ধরো এখানে আছে। এইবার আমরা শেষ যে বিন্দুটা চাইছি, যে আর ভেক্টরটা বের করতে চাইছি, সেই আর ভেক্টর হলো α1 প্লাস α2 প্লাস α3 ইন্টু এই নীল ভেক্টরটা প্লাস α4 ইন্টু R4। তার মানে কিন্তু সেটা এই নীল যে বিন্দুটা আমি এঁকেছি, যেটা এই নীল ভেক্টরটা দেখাচ্ছে, আর R4 এই দুটো সংযোজককারী রেখার উপর কোথাও না কোথাও আছে। এইবার যদি আমি এই α1 α2 α3 এবং α4 কে তাদের যোগফলকে 1 রেখে এবং সবকটাকে 0 থেকে বড় রেখে পাল্টাতে থাকি, তাহলে কি হবে? তাহলে এই যে কালো বিন্দুটা, এটা কিন্তু সরতে থাকবে। কিন্তু কিসের মধ্যে সরতে থাকবে? এই R1 R2 R3 এবং R4 এই চারটিকে শীর্ষবিন্দু ধরে নিয়ে যদি আমি একটি চতুস্তলক আঁকি, টেট্রাহেড্রন আঁকি, তাহলে তার ভিতরে কোথাও না কোথাও সেটা থাকবে। আর যদি বিন্দুর সংখ্যা 5 হয়, তাহলে কিন্তু ব্যাপারটা ঠিক একই রকম। যদি ধরো এরকম একটা ক্ষেত্র দেখা গেল যেখানে R5 বিন্দুটি ওই R1 R2 R3 R4 দিয়ে যাওয়া যে টেট্রাহেড্রনটা তার ভেতরে কোথাও থাকে, তাহলে কিন্তু শেষমেশ ওই আর ভেক্টরটা ওই উক্ত টেট্রাহেড্রনের ভেতরেই কোথাও না কোথাও থাকে। কিন্তু যদি পক্ষান্তরে R5টা সেই টেট্রাহেড্রনের বাইরে হয়, তাহলে সেটাকে এইভাবে জুড়ে দিলে আরেকটা
বড় আকারের ত্রিমাত্রিক আকার পাবো এবং আর ভেক্টর তার মধ্যে কোথাও না কোথাও ঘোরাঘুরি করবে। যেটা লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে এই টেট্রাহেড্রনটা তো বটেই, কিন্তু আমাদের এই যে নতুন যে আকৃতিটা এলো এরা কিন্তু সবাই উত্তল বা কনভেক্স, মানে এর মধ্যে যে কোনো দুটো বিন্দু যদি তুমি নিয়ে নাও এর ভেতরে, তাদের যদি এরা রেখা দিয়ে জুড়ে দাও সেটা কিন্তু পুরোপুরি এর ভেতরেই থেকে যাবে। ভেতরে ঢুকে আসা কোনো শেপ এটা নয়, ভেতরে ঢুকে আসা কোনো আকারের ক্ষেত্রে কিন্তু দুটো বিন্দুকে আমি একটা সরল রেখা দিয়ে জুড়লে সেই সরল রেখাটা সেই জায়গার বাইরেও বেরিয়ে যেতে পারে। অবতল জিনিসের ক্ষেত্রে এটা হয়, উত্তল জিনিসের ক্ষেত্রে কিন্তু সেটা কখনোই হয় না। মোদ্দা কথা হলো এই, আমি যদি দুটো তিনটে চারটে পাঁচটা বিন্দু না নিয়ে n খানা বিন্দু নিতাম এবং যদি আমি শেষমেশে সাম ওভার i গোয়িং ফ্রম 1 to n আলফা i আড়াই কষার চেষ্টা করতাম, যেখানে আলফা i গুলো সবকটা যোগ করলে 1 হয় এবং আলফা i গুলো সবাই শূন্যের থেকে বড়, সেক্ষেত্রে শেষমেশ যেটা হবে যে বিন্দুটা এই সবকটা r1 r2 r3 থেকে rn অব্দি বিন্দুগুলো দিয়ে তৈরি এমন একটা আকৃতির ভেতরে থাকবে যেটা কিনা এরকম একটা উত্তল আকৃতি। বাইরের বিন্দুগুলো দিয়ে নেওয়ার ফলে বাকি যে বিন্দুগুলো ভেতরে রয়ে যাচ্ছে তাদের জন্য কিন্তু এই আকৃতির কোনো পরিবর্তন হবে না। একদম সবচেয়ে বাইরে দিয়ে যে বিন্দুগুলো গেছে সেগুলো দিয়ে যদি আমি একটা আকার তৈরি করি যেটা ওই সবচেয়ে দূরের বিন্দুগুলোকেও ঢুকিয়ে নিচ্ছে ভেতরে, বা বলা ভালো যে একদম বাইরের বিন্দুগুলো তার শীর্ষ বিন্দু তৈরি করছে, তাহলে আমরা যে বিন্দুটা কষার চেষ্টা করছি সেটা কিন্তু ওই আকৃতি, ওই উত্তল আকৃতির ভিতরে কোথাও না কোথাও থাকবে। এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে যে অনেকগুলো একমুখী বল দিয়ে যে বল সমষ্টি তৈরি, তাদের সমতুল্য একটি বল আমি বের করতে পারি, আর সেই বলের ক্রিয়াবিন্দু কিন্তু ওই সবকটি বলের যে ক্রিয়াবিন্দু তাদের দিয়ে যে উত্তল ক্ষেত্র তৈরি হয় তার মধ্যে কোথাও না কোথাও তাকে থাকতে হবে। যেখান থেকে শুরু করেছিলাম সেখানেই আবার ফিরে আসি। এই যে অনুভূমিক টেবিলের উপর রাখা বাক্স, তার যে দুটি বল ছিল mg আর n, তার মধ্যে mgর ব্যাপারটা এবার পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে। আমরা বলছি বটে যে ওজনটা ভার কেন্দ্র দিয়ে কাজ করছে, আসলে কিন্তু সেটা করছে না। আসলে ওজন কোনো একটি বিন্দু দিয়ে কাজ করে না, বাক্সটার প্রত্যেকটি বিন্দুর উপরে ওজনটা কাজ করে, ছোট ছোট অনেকগুলো ওজন জুড়ে এই মোট ওজনটা তৈরি হয়। কিন্তু সেই ওজনটা যদি আমি ভার কেন্দ্র দিয়ে কাজ করছে বলি তাহলে অন্তত দৃঢ় বাক্সের ক্ষেত্রে তার গতি বুঝতে কোনো অসুবিধা হয়। এইবার অন্য যে বলটা n, সেটার দিকে দেখানো যায়। সেই বলটা কোথা থেকে আসছে সেটা দিচ্ছে টেবিলটা, অনুভূমিক টেবিলটা বাক্সটাকে উপরের দিকে একটা বল দিচ্ছে যাতে করে বাক্সটা টেবিলের মধ্যে দিয়ে চলে না যায়। একদম প্রথম পর্বে আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম, যেটা আগেই বলেছি। যদি এনটা না থাকতো তাহলে বাক্সটার উপর একমাত্র বল হতো নিচের দিকে mg, তাহলে বাক্সটা নিচের দিকে ত্বরান্বিত হতো, কিন্তু ফলে সে টেবিলকে ভেদ করে যাওয়ার চেষ্টা করতো, অন্তত টেবিলটাকে বেঁকিয়ে দিত। এবং এই যে ডিফরমেশন যে টেবিলের হতো, যে বিকৃতি, তার বিরুদ্ধে রিস্টোরিং ফোর্সটাই হচ্ছে এই n। সেটাকে ঠেকানোর জন্য টেবিল উপরের দিকে যে বলটা দিচ্ছি সেটাই হচ্ছে এই n। কিন্তু এই n সেটা কি আবার একটি বিন্দু দিয়ে কাজ করবে? অবশ্যই না। একটু ভাবলেই তোমরা বুঝতে পারবে যে এই যে বলটা যেটা টেবিলটা বাক্সটাকে দিচ্ছে সেটা তো আসলে বাক্সের তলার যে তল তার প্রত্যেকটা বিন্দুর উপর ছড়িয়ে আছে। এটাও একটা বিস্তৃত সিস্টেম অফ ফোর্স। তাহলে এই যে n ভেক্টর উল্লম্ব প্রতিক্রিয়া বল, এটা আসলে একটি মাত্র বল নয়, এটা এই তলের উপর ছড়িয়ে থাকা অনেকগুলো বলের সমতুল্য একটি বল। আর এই সমতুল্য বল n, এটা ঠিক কোথা দিয়ে যাবে, কত বড় হবে, তার উত্তর তো আমরা অনেক আগেই দেখেছি। এই যে টেবিল ভেদ করে বাক্সটা নেমে যাওয়ার যে চেষ্টা, এটা যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত টেবিলটা বিকৃত হতে থাকবে এবং এই বলগুলো সেই বিকৃতিটাকেই রোধ করার চেষ্টা করছে। কাজেই এরা নিজেদের এমন ভাবে অ্যাডজাস্ট করে নেবে যাতে করে এনটা ঠিক এমন হয় যার ফলে এই বিকৃতিটা বন্ধ হয়ে যায়, অর্থাৎ বাক্সটা আর নিচের দিকে না নামে বা ঘুরে না যায়। তার জন্যই এই বল এনটা শেষমেশ যেটা দাঁড়াবে
সেটা হচ্ছে ওজনের সমান বিপরীতমুখী এবং ওজন যে রেখা বরাবর কাজ করছে সেই রেখা বরাবরই তাকে কাজ করতে হবে। এই শেষেরটা এই জন্যই দরকার যাতে করে মোট ভ্রামক শূন্য হয়ে যায়, ফলে এই বাক্সটা ঘুরতে না চায়। তাহলে দেখা যাচ্ছে যে এই অবস্থায় টেবিলের তলটা বাক্সের উপর যে বিকৃতি প্রতিরোধক বলগুলো দেয় সেগুলো সুষমভাবে বন্টিত থাকে এবং তার ফলে তার যে সমতুল্য বল যেটা নিয়ে আমরা এতক্ষণ কাজ করেছি এই এন, সেটা ঠিক মাঝামাঝি জায়গা দিয়ে কাজ করে এবং এমজিকে পুরোপুরি কেটে দেয়। কিন্তু ধরো আমরা যদি এবার এই বাক্সটার উপর একটা অনুভূমিক দিকে বাইরে থেকে বল দিই, যেটা কথা আমরা আগের দুটো পর্বে কিন্তু আলোচনা করেছিলাম। সেখানে দেখেছিলাম যে এরকম করলে দুটো জিনিস হবে। একটা হচ্ছে একটা ঘর্ষণ বল অনুভূমিক ভাবে কাজ করবে, যেটা অন্ততপক্ষে স্থিতি ঘর্ষণের সীমা লঙ্ঘন করা পর্যন্ত এই ক্যাপিটাল এফ কে আটকে দেওয়ার চেষ্টা করবে, আর সঙ্গে সঙ্গে এই ক্যাপিটাল এনটা কিন্তু সরে যাবে। আপাতত আমরা এই সরে যাওয়াটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করি। কেন এই বলটা সরে যাবে? তার উত্তরটা খুব সোজা। উত্তরটা হচ্ছে এই যে যে মুহূর্তে আমি ক্যাপিটাল এফটা দিলাম, এই বলটা দিলাম, সেই মুহূর্তেই কি ক্যাপিটাল এনটা সরে যাবে? উত্তর হচ্ছে না। কারণ এই যে বলগুলো এগুলোর পাল্টাতে একটু সময় লাগে। তাহলে কি হবে? একটা খুব ছোট্ট অন্তরাল থাকবে সময়ের, যেখানে কিন্তু এমজি আর এন একে অপরকে কেটে দিচ্ছে, ক্যাপিটাল এফ আর স্মল এফ ফিকশন তারাও ব্যালেন্স করছে, কিন্তু এই যে বাক্সটা তার উপর কিন্তু একটা মোট ভ্রামক আছে এই ক্যাপিটাল এফ আর এদিকে স্মল এফ থাকার ফলে। তার মানে কিন্তু বাক্সটা অল্প একটু ঘুরে যাবে, কিন্তু তলার টেবিলটা বসে আছে। তার ফলে বাক্সটা যখন ঘুরবে তখন সে এদিকে টেবিলের মধ্যে বেশি ঢুকে যাবে, আর এদিকটা টেবিলে যতটা আগে ঢুকেছে তার থেকে একটু কম ঢুকবে। অর্থাৎ কিনা বিকৃতিটা এদিকে কমে যাবে, এদিকে বেড়ে যাবে। ফলে বিকৃতি রোধক বলটাও এদিকে বেড়ে যাবে, এদিকে কমে যাবে। মোটামুটি ছবিটা দাঁড়াবে এরকম যে এই বিকৃতি রোধক বলগুলো এগুলো কিন্তু আর সুষম নয়, এদিকে বিকৃতিটা বেশি হচ্ছে ওই অল্প সময় বাক্সটা ঘুরে গেছে বলে, এবং ফলে এদিকে কিন্তু অনেক বড় রোধক বল আছে, এদিকের প্রতিরোধক বলগুলো আবার উল্টে কমে যাচ্ছে। মোট বল যেটা সেটা কিন্তু ওই আবার যোগ করলে এমজির সঙ্গে সমান এবং বিপরীতমুখী হতেই হবে, কারণ তা না হলে তো বাক্সটা নিচের দিকেই নামতে থাকতো। কিন্তু এইবার এই যে বলগুলো এদিকে বেশি হয়ে গেল, তার ফলে তার সমতুল্য যে বল এন সেটাকে ডান দিকে সরে যেতে হবে, যাতে করে মোট ভ্রামকটা একই থাকে। খেয়াল করো, এই কাছে ধরো আমি যদি মূল বিন্দুটা এখানে নিই, তাহলে এই কাছের যে বলগুলো আছে সেগুলোর কিন্তু ভ্রামকটা আগের থেকে কমে যাচ্ছে, আর দূরের গুলো ভ্রামকটা আগের থেকে বেড়ে যাচ্ছে। এই জিনিসটাকে ঠিকঠাক রাখার জন্য আমার মোট বলটাকে ডান দিকে সরে যেতে হবে। যদি আমি আরো জোরে ছেড়ি তাহলে কি হবে? এক হতে পারে আমার ঘর্ষণের ঊর্ধ্বসীন সীমা লঙ্ঘিত হয়ে যাবে, ফলে এই বাক্সটা সরতে শুরু করবে। কিন্তু সেটা যদি না হয় তাহলে এফটা বাড়িয়ে দিলে স্মল এফটাও বেড়ে যাবে, এই ভ্রামকটা যেটা বাক্সটায় ঘোরাবার চেষ্টা করছে সেটা আরো বেড়ে যাবে, ফলে বাক্সটা আরেকটু বেশি বেঁকে যাবে, এই টেবিলের ভেতরে আরেকটু ঢুকে যাবে, এবং ফলে এদিকের প্রতিরোধক বলগুলো বাড়বে এবং এনটা আরো এদিকে সরে যাবে। এখন এই এনটা সরে সরে কতটা সরতে পারে তার একটা খুব অবভিয়াস সীমা আছে। সরতে সরতে সে নিশ্চয়ই তলের বাইরে বেরিয়ে যেতে পারে না। এই কথাটা সাধারণ বুদ্ধি থেকেই স্পষ্ট হলেও যদি তুমি তার একটা বিধিবৎ প্রমাণ চাও, সেটা এই বাক্সের তলাটা দেখলেই বোঝা যাবে। এই যে বিকৃতি রোধক বলগুলো এগুলোই বাক্সের তলার উপর ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন জায়গায়। যেদিকে বিকৃতিটা বেশি সেদিকে বলটা বড়, যেদিকে বিকৃতিটা কম সেদিকে বলটা ছোট। কিন্তু এগুলো সবই কিন্তু একমুখী, সবই উপরের দিকে। আর আমরা এর আগেই দেখেছি কোনো একমুখী বল সমষ্টির ক্ষেত্রে তাদের সমতুল্য যে একটি মাত্র বল পাওয়া যাবে তার ক্রিয়ারেখা কিন্তু এই বলগুলো ক্রিয়াবিন্দু দিয়ে তৈরি,
যে উত্তল ক্ষেত্র তার মধ্যে থাকতে হবে। আর এখানে যেটা স্পষ্ট যে উত্তল ক্ষেত্রটার কথা আমরা বলছি সেটা আর কিছুই নয়, বাক্সের তলদেশটা। কাজেই প্রতিক্রিয়া বলটাকে, যেটা আসলে এই সব বিকৃতিরোধক বলের সমতুল্য বল, এই তলের মধ্যেই কোনো একটা বিন্দু দিয়ে কাজ করতে হবে। এর ফল কি হবে সেটা আমরা এর আগে আলোচনা করেছি। যদি ক্যাপিটাল এফ বলটা খুব বড় হয়ে যায়, তাহলে ক্যাপিটাল এফ এবং স্মল এফ মিলে যে ভ্রামকটা তৈরি করছে, এমজি এবং এন মিলে তার উল্টো দিকের ভ্রামকটা কিন্তু তখন আর একটা বিশেষ মানের পরে আর বাড়বে না, কারণ এনটা সরতে সরতে ওই তলের শেষ অব্দি পৌঁছবে, তার বাইরে কিন্তু সে বেরিয়ে যেতে পারবে না, আর তখন এই বাক্সটা ঘুরে যাবে। পরের পর্বে আমরা গতিশক্তি, স্থিতিশক্তি আর তার সংরক্ষণ নিয়ে কথা বলব। সেই পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে। এখন এখানেই শেষ করছি।